প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। এখন বিসিবি আবারও বদল হয়েছে, নতুন নির্বাহী যারা এসেছেন তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জ নিয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে স্বাগত জানাতে চাই আতিফ আজমকে, যিনি বাংলাদেশের আমাদের একটা বিদেশি আউটলেটেরও সম্পাদক, তার চেয়ে বড় কথা হচ্ছিল স্থানীয় একটা পত্রিকার সম্পাদকও বটে। আতিফ আজম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি জানেন যে ক্রিকেট বোর্ড একটা হুলস্থুল অবস্থার মধ্যে দিয়ে পরিবর্তন হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল হঠাৎ করেই সাবেক হয়ে গেছেন, তামিম ইকবাল এখন অ্যাডহক কমিটির সভাপতি। এর মাঝে বাংলাদেশ ক্রিকেটের যে নির্বাচনের গাড়ির চাকা, এটা কবে থেকে ঘুরবে? খুব সহসাই আশা করা যায়। প্রথমে বলে নিতে চাই যে ফিল সিমন্সের সুর রেখে বলতে হয় যে এখন আসলে আর কিছুই সারপ্রাইজ করে না। আজকে ফিল সিমন্সের প্রেস কনফারেন্স, এখানে আসার আগে ফিল সিমন্সের প্রেস কনফারেন্স থেকে আসলাম। ওখানে একটা প্রশ্ন ছিল যে আপনি এই যে উনি যে এসেছিলেন বেসিক্যালি ফারুক আহমেদের যুগে, থাকলেন বুলবুল আহমেদের যুগে, এখন থাকছেন প্রাইমে, তার শাসনামলে তার টেনিয়রের মধ্যে 3টা প্রেসিডেন্ট চেঞ্জ হইলো। তিনি বলেছেন যে আই ডোন্ট গেট সারপ্রাইজ এনিমোর। এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমাদের সেভাবে ভাবা উচিত যে সারপ্রাইজিং এলিমেন্টটাই কমে যাচ্ছে। তবে আমার মনে হয় যে এই অ্যাডহক কমিটির বেসিক যে কাজটা সেটা হচ্ছে তাদের নির্বাচন, রাইট, এবং তারা ওইটার প্রতি দৃষ্টি দিবেন এবং অন্য সব কাজ বাদ দিয়ে আরও অন্যান্য যেসব কাজগুলো আছে ওগুলোকে পিছনে রেখে আসলে নির্বাচন প্রক্রিয়াটা শুরু করা হচ্ছে অ্যাডহকের মেইন কাজ। এবং এটা মনে হয় আমাদের 1 উইক আর 1 সপ্তাহের মধ্যেই নির্বাচনের হাওয়া অলরেডি বইতে শুরু করেছে। বিভিন্ন মানুষের দেখা সাক্ষাতের শুরু হয়েছে। কাদের সঙ্গে কাদের দেখা সাক্ষাৎ হচ্ছে এখন তো বর্ষণ ভাই ইটস টু আর্লি টু প্রেডিক্ট। তারপরেও বলি যে ধরেন তামিম ইকবাল ভোটে গেছেন, তামিম ইকবাল নিজেই ঘোষণা দিয়েছেন যে নির্বাচন করবেন। জি, তাহলে তো তার একটা প্যানেল আছে। তামিমের প্যানেলে সবাই যে এই অ্যাডহক বোর্ডে যে সবাই তার সমমনা প্যানেলে আছেন এমন তো নাও হতে পারে। তামিমের একটা বিরুদ্ধ গোষ্ঠী দাঁড়িয়ে যেতে পারে। এটা কি হওয়ার আশঙ্কা বা সম্ভাবনা আছে কিনা? অবশ্যই সম্ভাবনা আছে, বিকজ এটা তো এটা তো খুব ইনক্লুসিভ নির্বাচন হবে। সবাই তো স্বতঃস্ফূর্তভাবে একটা ভালো নির্বাচনের জন্য। আমরা ইনক্লুসিভ নির্বাচন বলতে তো বুঝি সবসময় যে সরকার সমর্থিত একটা প্যানেল। তো এখানে আসলে ইনক্লুসিভনেসের ব্যাপারটা কেমন হতে পারে? আমরা যদি একটু আলাদাভাবে একটু আলাদা করতে চাই যে সেগমেন্ট ওয়াইজ, তামিম লেড একটা প্যানেল, এর বিরুদ্ধে গিয়ে এই প্যানেলের বাইরে থেকে কারা আবার প্যানেল করতে পারে? মানুষকে এমন 2-1 ব্যক্তি আছে যাদের কাছে প্রচুর ক্লাব আছে, যাদের হাতে প্রচুর ক্লাব আছে, যাদের কথায় অনেক ক্লাবই তাদের কথায় আচ্ছা, আমরা ধরেন নাম না বলেও তো অনেক কিছু, কোনো শিল্প গ্রুপের কথা বলছেন না, এটা হচ্ছে যে কোনো ইন্ডিভিজুয়ালের কথা বলছেন? আমি ইন্ডিভিজুয়াল কথা বলছি, শিল্প গ্রুপ ইন্ডিভিজুয়াল সবার কথা বলছি। তাদের আমি বলি ভোট ব্যাংক আছে, অনেকের কাছে ভোট ব্যাংক আছে, যাদের কাছে এই ভোট ব্যাংক তো আবার আওয়ামী লীগের সময় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা এক্সিস্ট করতো তারই একটা এক্সটেন্ডেড ভার্সন, যদি আমরা ভুল না করে থাকি। সেটা পরবর্তীতে মালিকানা চেঞ্জ হতে হতে এই পর্যন্ত এসছে। হ্যাঁ, বাট ওই ভোট ব্যাংক ইউজ আমি বলি কি, আপনার ধরেন ডিভিশন ওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট। ডিভিশন ওয়াইজ তো আসলে আপনার ডিসি এই ইয়ের থেকে দিবেন, বাট আমার কাছে এখনও বিশ্বাস করি যে এটা আসলে বছর খুব ছোট জিনিস। জিনিসটা খুবই এটা আমাদের এখনও বিয়েতে নাই। আই এম নট শিওর যে আমরা সবসময় বলছি যে জিসি কাউন্সিলর নিয়োগ করবেন এবং কাউন্সিলর বিভিন্ন ডিভিশনে যে অ্যাডহক বডি হচ্ছে সেটা থেকে নির্বাচিত হবেন। বাট আপনার কি মনে হয় না বসন্ত ভাই, টঙ্গীতে এমন একটা লোক থাকতে পারে যে ওই অ্যাডহক বডিতে নেই, বাট টঙ্গীর স্পোর্টসের সাথে আছেন? হ্যাঁ, তা এবং ডিসি জানেন যে ওই লোকটা কিন্তু একটা স্পোর্টস প্রাণ, ক্রিকেট অন্তঃপ্রাণ। তা সে যেহেতু এই অ্যাডহক বডি থাকবে না, যে ডিভিশন বা ডিস্ট্রিক্টের, তার জন্য কি সে আর ইয়েতে হতে পারবে না? তার হতে পারবে না, মানুষ ক্রিকেট কাউন্সিল হতে পারবে না? এটা একটা ভ্যালিড কোশ্চেন। এটা একটা ওপেন করলে কি তখন কি ইনক্লুসিভনেসটা কখন হবে? ইনক্লুসিভনেসটা কিন্তু ওইভাবে হবে না যে 7 জন আসলো, 8 জন আসলো একটা অ্যাডহক বডিতে, ওখান থেকে একজন নির্বাচিত হয়ে আসলো। রাইট। ইনক্লুসিভনেস তখন হবে যখন ডিসি স্বতঃস্ফূর্তভাবে এলাকায় খুঁজে বের করতে হবে যে এই এলাকার ক্রিকেটের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত। এটা আমি এমন বলতেছি যে যারা আসবেন, যারা অ্যাডহক বডিতে ঢুকবেন ডিস্ট্রিক্টে, তারা খারাপ, এটা আমি বলতেছি না। বাট দেয়ার ক্যান বি পিপল হু আর ভেরি ক্রিকেটের সাথে খুব ভালোভাবে আছেন হয়তো বা, কিন্তু তিনি কোনো গোষ্ঠীর সাথে কোনো রাজনৈতিকভাবে কোনো জায়গায় যেতে চান না। আমি জানি জেলা বিভাগের যে সিনারিওটা, এটা তখন আসলে একটু সেন্সিটিভনেসটাও কাজ করছে। গতবার আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড অনেকভাবে আসলে এই নির্বাচনটাকে এমনভাবে আসলে কিছু জায়গায় হস্তক্ষেপ হয়েছে যে এখান থেকে আসলে সরল রেখায় একটা নির্বাচন হওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ।
সেই রেখায় কি আপনার ক্লাবগুলো পড়ছে কিনা? কারণ আপনি তো জানেন যে ক্লাবের যে ভোটের আমরা যেটা বলছিলাম, আপনি একটু মানে ইভেট করার চেষ্টা করেছেন। কি কি ধরনের আসলে চ্যালেঞ্জগুলো তামিম ইকবালকে ফেস করতে হবে যদি ওনার কোনো কাউন্টার পার্ট থাকেন? প্রথমত হলো ওনার কাউন্টারপার্ট থাকবে কিনা। আপনি এই ইয়েতে এক জায়গায় বলছেন যে সরকার একটা বড় রোল প্লে করবে, ওনার কোনো কাউন্টারপার্ট থাকবে কিনা। আর ওনার কাউন্টারপার্ট যদি এসে যদি বলেন, মানে আমি জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যদি বলি, যে কেউ যদি বলে যে আচ্ছা আপনাকে ব্যাক করছেন না, ওকে লেটস গিভ আস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যে জিতবে সেই আসুক, হ্যাঁ, এবং সরকার যদি রাজি হন, দেন ওনার একটা কাউন্টারপার্ট দাঁড়াতে পারে। এটা হলে তো মনে হয় যে বিসিবিতে একটা চমৎকার একটা ইলেকশনের এক্সপেকটেশন সবাই করতেই পারে, রাইট? অবশ্য মানে আমিও করতেছি চমৎকার ইলেকশন এক্সপেকটেশন। এখন যে ইলেকশনই হবে ওটা খুব চমৎকার হবে, মানে এককভাবে না যদি না, যে ইলেকশনই হবে ওটা খুব চমৎকার হবে। কারণ আমিনুল ইসলাম বলবো যে ইলেকশন করে দিয়ে গেছে, এরপরে বিসিবির যে কোনো ইলেকশন হবে ওটা খুব চমৎকার। ওটা কি এত আবার তো এটাও আশঙ্কা থাকতে পারে যে ওইটা থেকে বাজে হবে না, ওইটা থেকে বাজে হবে না। এটা আপনি কিভাবে না না, ওইটা থেকে বাজে হওয়া সম্ভব না। মানে আমিনুল ইসলাম বুলবু সাহেব যেরকম ইলেকশনটা করে দিয়ে গেছেন এবং যেরকম একক মানে ক্ষমতায়ন দেখাচ্ছেন ওই ইলেকশনে, এর থেকে বাজে আর ইলেকশন মানে এর থেকে বেশি হস্তক্ষেপ আর হবে না। মানে প্রকারান্তরে বলতে গেলে এটা বলতে হবে যে আমিনুল হকের পক্ষে আসিফ মাহমুদের মতো তো হস্তক্ষেপ উনি করতে পারবেন না, ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে। না, উনি হস্তক্ষেপ করবেন না বর্তমানে, মানে না সেটাই বলছি, মানে মানে প্রকারান্তরে তো ব্যাপারটা তাই। আমিনুল ইসলাম বুলবুল ওরকম করতে পেরেছেন, আসিফ মাহমুদ তাকে যথেষ্ট পেট্রন করেছেন, তাই তো। এখন আমিনুল হক কি তামিম ইকবাল হোক আর অন্য XYZ যাকেই হোক ইলেকশন করে আসতে আমিনুল হক কিন্তু তামিম ইকবালের ইয়ে না, মেন্টর, মানে বাইরে চান্স মেন্টর হবে না। আমিনুল হক কিন্তু বাংলাদেশের মন্ত্রী, মানে স্পোর্টস মিনিস্টার, হ্যাঁ স্পোর্টসের স্টেট মিনিস্টার। তিনি কিন্তু সবার, উনি কিন্তু তামিমের একা বলতে পারবেন না। না, এটা একটা ধারণা তো আছে। এই ধারণা কতক্ষণ ঠিক থাকে এটা তো একটা বিশাল মানে বিকজ ইট ক্যান চেঞ্জ এনি টাইম। আমি বলতেছি না যে ইট উইল চেঞ্জ, মানে এখানে কেউ কারো মানে নোবডি ইজ হিজ ম্যান। আচ্ছা, কেউ কারো নয়। এটা সরল রেখায় আপনি নির্বাচনটাকে দেখতে পাচ্ছেন তাহলে, মানে যে সব কিছু ঠিকঠাক থাকছে। আমার কাছে তথ্য মতে যে আসলে 3 মাসও লাগবে না, 2 মাস 2.5 মাসের মধ্যে আমরা ইলেকশনটা দেখতে পারি। যে তথ্য আপনি যেখান থেকে পাচ্ছেন ওই তথ্যের সাথে আমিও প্রায় মানে আমার মনে হয় আপনাকে যে তথ্য দিচ্ছে সেই একই মানুষ বা একই গোষ্ঠী আমাকে তথ্য দিচ্ছে যে ইট উইল নট টেক 3 months, 2 to 2.5 months the election will be completed. তাহলে যদি সেটাই হয়, মানে আপাতত প্রাথমিক চ্যালেঞ্জগুলো কি কি? ক্রিকেটারদেরকে বেতন বাড়িয়ে দেওয়া কি একটা চ্যালেঞ্জের মুখে ছিল? মানে এটাও কি একটা না না, ক্রিকেটারদের বেতন বাড়ানো এটা বর্তমানে সম্পূর্ণ হচ্ছে গিয়ে টাইমের অ্যাজ এ ক্রিকেটারদের প্রতি দায়বদ্ধতা ছিল। আচ্ছা, তাহলে আমিনুল ইসলাম বুলবুলের সেই দায়বদ্ধতা ছিল না? আমিনুল ইসলাম বুলবুলের দায়বদ্ধতা ছিল, কিন্তু সেই দায়বদ্ধতা হলো কি আপনার ইয়ে করার জন্য, মানে বিভিন্ন প্রোগ্রাম সেট আপ করার জন্য, কিংবা আপনার বিভিন্ন বাইরের দেশ থেকে কোচ এনে কোচিংয়ের নামে হুলস্থুল কাণ্ড করিয়ে দেওয়ার জন্য। বাট ক্রিকেটারদের প্রতি দায়বদ্ধতা ছিল না। দায়বদ্ধতা থাকলে তো কোয়াবের ফোন তিনি ধরতেন, দায়বদ্ধতা থাকলে তো লিগ খেলানোর চেষ্টা করতেন। বা তামিম টিল নাও, আমার যদি এই আজকের দিন পর্যন্ত আমরা তামিমকে বিচার করি তাহলে তামিমের দুটো কাজই ভালো হয়েছে। আর ক্রিকেটারদের বেতন বাড়ানোটা ভালো হয়েছে। আপনি বলতে পারেন যে সে নির্বাচিত, সে তো একটা অ্যাডক বডি, সে বেতন বাড়লো কেন, এটা একটা প্রশ্ন থাকতে পারে যে নির্বাচিত একটা বোর্ড হয়ে সে বেতন বাড়লে ভালো হতো। বাট তামিম প্রথম যেটা হচ্ছে যে সে এখনো ভুলে যায় নাই, লাইক আমিনুল ইসলাম বলবো যে সে ক্রিকেটার মানে, কিন্তু প্রশাসন যখন চালাতে যাবে কিন্তু ক্রিকেটার, সে ক্রিকেটার এটা সে ভুলে নেই। এবং সে এটাও ভুলে নেই যে বাংলাদেশে ফার্স্ট ক্লাস একটা ক্রিকেট আছে। সেটাও যেমন ঠিক, আবার এর পিঠে তো আবার অনেক সমালোচনাও আছে। সমালোচনা থাকতে পারে এটা। এখন তামিম ইজ সামওয়ান, আমি বলতে চাই যে তামিমকে কিন্তু আপনি একটা ফেসবুকে ছবি দেন অ্যালং উইথ তামিম, আপনি সমালোচনার পক্ষে পড়বেন, বিকজ উনাকে সমালোচনা করেই আসছে সবাই, আমরাও করি, মানে সবসময় করি। কারণ উনি সমালোচিত হন, বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন, নিজের কারণে হয়েছেন, আবার অকারণে হয়েছেন, ওগুলো তো দ্যাটস। বাট যে কাজটা সে ভালো করবে সেটা ভালো। বিকজ আজকে ধরেন আই হ্যাভ সিন পিপল, মানে আফটার লং টাইম আই সিন ক্রিকেটার্স হ্যাভিং আ লাভ ফ্রম দেয়ার হার্ট। খেলা আসতেছে মাঠে। আসলে কি আসছে ঢাকা প্রিমিয়ার লিগে কি 12টা দলই মুখোমুখি হচ্ছে কিনা একে অপরের সিঙ্গেল লিগ? আমার তো মনে হচ্ছে অনেকগুলো ক্লাবের ব্যাপার আমরা জানি যে মোহামেডানের একটা অবজারভেশন এখনো আছে, তারা আসতেও পারে নাও আসতে পারে। একইভাবে লেজেন্ডস অফ রূপগঞ্জ, এটাই হলো এই যে অবজারভেশন মোহামেডান কিংবা লিজেন্ডস অফ রূপগঞ্জ যেটা বলছেন, এটাই হলো আমি যে কথা প্রথমে বললাম ওটা, এটাই হলো নির্বাচনী খেলাটা। এখানেই নির্বাচনী খেলাটা খেলা হবে। কিরকম ভাবে একটু যদি ধারণা, মানে মোহামেডান ধরেন যদি না আসে তাহলে তো তাদেরকে বলতে হবে, যদি তারা মানে সবাই আশা করতে আসবে, টিম তো গুছায় ফেলেছে তারা নিশ্চয়ই আসবেন। কিংবা লিজেন্ডস অফ রূপগঞ্জ যদি না আসে, এটা তো একভাবে তাদেরকে চাপে ফেলা। 2টা ক্লাব না খেললে আর কি আসবে? না না না,
for Tamim's sake, it's a big, it will be a big mishap because তাই তো সব করার ক্লাবকে খেলানো যায়, কারণ এই ক্লাবগুলোই তো তাদের সাথে খেলতে চায় নাই, রাইট। এই ক্লাবগুলোই তো তার সাথে একসাথে বয়কট করছিল, এই গত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল। এখন এমন কি হলে তামিমের থেকে তারা সরে দাঁড়াতে হচ্ছে, তাদের নির্বাচনী ওপেন হয়ে যাচ্ছে তখন খেলাটা। তামিমের বাইরে যে যারা চলে যাচ্ছে তারা তো তখন তাদের ওপেনলি এক্সপোজ করতে যে না, উই আর নট উইথ তামিম। একটা মোহামেডান যদি আলাদাও হয়, এতে কি তামিম খুব বেশি সমস্যায় পড়বেন, আপনার কি মনে হয় তাই? প্রশ্ন হচ্ছে মোহামেডান ক্লাবটা কিন্তু এখন যারা চালাচ্ছেন এটা কিন্তু সেই মোহামেডান না যে মোহামেডান গল্প আপনার আগে ছিল আর কি। এটা কিন্তু নতুনভাবে রিস্ট্রাকচার হয়েছে। এখানে ধরেন মাহবুব ভাই আসছে, লোকমান ভাই আসছে। মাহবুবা নামে এবং লোকমান ভাই, এই দুজনকে বাংলাদেশের ক্রিকেটের নির্বাচনী গতিপথ বদলানোর ক্ষেত্রে হ্যাঁ তারা মাস্টারমাইন্ড এবং অন দেয়ার ডে দে ক্যান জাস্ট ডিভাস্টেড। মানে তারা যে তাদের দিন হয়ে যায় ওইটা, যে আজকে নির্বাচনের দিনটা তাদের দিন, তাহলে ইটস দেয়ার গেম। মানে এটা মাহবুব ভাইয়ের জন্য ইট উইল বি, লোকমান ভাই লোকমান হয়তো বা ওই ইয়েটা খেলবে, মানে কম্প্যাক্ট একটা ইনিংস খেলবে, কম্প্যাক্ট না, জাস্ট কমপ্লিমেন্ট করবে। আচ্ছা আচ্ছা, বা যে কোনো ভাইস ভার্সা, মানে যদি তারা একসাথে যদি মনে করে পার্টনারশিপ করে আর কি, পার্টনারশিপ করে। এখন আই এম নট শিওর তারা পার্টনারশিপ করবে কিনা, কারণ মাহবুব ভাইয়ের সাথে শেষ পর্যন্ত যে পর্যন্ত কথা হয়েছে সেটা বলছেন যে তোমার কেন মনে হচ্ছে আমি নির্বাচন করবো, আমি তো খুব ভালো আছি, এইটুকুটা কথা হচ্ছে। আমি অবশ্যই এটা পুরোপুরি না, আমি যত জানি মাহবুবা নাম ফাহিম সিনা এবং তামিম ইকবালের সঙ্গে হয়তো একই প্যানেলই নির্বাচন করতে পারে, তাহলে সেটা কি আসলে জুৎসই নির্বাচন হবে? বিরতিতে যাওয়ার আগে এই কোশ্চেনটা করে যায়। সবই তো এক জায়গায় হয়ে গেল, বিশাল একটা শিল্পগোষ্ঠী আছে, তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়ার কথা, তো তাহলে তো নির্বাচনের চেয়ে এটা সিলেকশন হয়ে যাচ্ছে বেশি। শেষে হচ্ছে না যদি সবাই একসাথে মিলতে পারে। এখন মাহবুব ভাই তাহিমের সাথে মিলবে যদি আপনার বিশ্বাস হয়, যদি মনে করেন আপনি তামিম বিং দ্য বোর্ড প্রেসিডেন্ট, মাহবুব নাম ওই বোর্ডে আসতেছেন, তাহলে আমার মনে হয় যে আপনার আবার উই শুড গো ব্যাক টু দ্য ওল্ড ডেজ, আমরা আবার প্রথম থেকে শুরু করি সাংবাদিকতা। আতিফ আজম, যেটা বলছিলাম যে একটা নির্দিষ্ট রূপরেখায় ইলেকশনটাকে এখন ছকবন্দি করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগটা কি তাহলে সেই এক ধরনের দাবা খেলা ইলেকশনের? আপনার কথা তো তাই মনে হয় অনেকটা। ঢাকা প্রিমিয়ার লিগ সবসময় ইলেকশনের একটা মেন, ঢাকা প্রিমিয়ার লিগে যারা ইনভেস্ট ইলেকশনের আগে আর কি, হ্যাঁ ইলেকশন না, ঢাকা প্রিমিয়ার লিগ যারা করতেছে বিগত দিনে যারা আমরা দেখছি, তারা ক্রিকেটের প্রতি তাদের একটা দায়বদ্ধতা আছে, বাট তার সাথে বড় কথা হলো তাদের কিন্তু ওই বোর্ডরুমে ঢোকার একটা দায়বদ্ধতা, একটা তীব্র এটা কি স্বাভাবিক নয়? একটা ক্রিকেট, একটা প্রিমিয়ার লিগ চালাতে গেলে যে পরিমাণ অর্থ খরচ হয়, একটা বিপিএল ফ্র্যাঞ্চাইজি, আমি তো এটা বলতেছি না ভুল। তাই ঢাকা প্রিমিয়ার লিগ যে নির্বাচনী একটা দাবার হবে, গুটি হবে, এটা তো এটা এভরিবডি নোজ দ্যাট এই ঢাকা প্রিমিয়ার লিগ উইল বি আ কি কম্পোনেন্ট অফ রিস্ট্রাকচারিং দ্য ইলেকশন প্রসেস। কিন্তু হওয়া তো উচিত ছিল উল্টোটা, যেটা নিয়ে আমরা অনেকবারই গলা ফাটিয়েছি, যে জেলা বিভাগ থেকে বেশি ক্রিকেট, ক্রিকেট সংগঠক বা জেলা বিভাগে ক্রিকেটটা যদি ওয়েল স্ট্রাকচার্ড হতো, তাহলে ঢাকা প্রিমিয়ার লিগের যে আমরা অর্গানাইজারদের যে এত একক আধিপত্য দেখি, সেটা হয়তো বা অন্যভাবে ডিল করা যেত, যেটার জন্য কনস্টিটিউশন চেঞ্জ করার কথাও বলা উচিত। একটা বা রূপরেখা তৈরি বা পরিবর্তনের কমিটিও নাজরুল আবেদিন ফাহিমের নেতৃত্বে হয়েছিল, পরে সেটা যে কারণে হোক আর এগোয়নি। তাহলে এই কনস্টিটিউশনের রদবদল ছাড়াই নির্বাচনটা হয়ে যাবে, কেমন করে হতে পারে আর কি? না, কনস্টিটিউশনের রদবদল হবে না। হ্যাঁ, সেটা তো করার মতো লোকও নাই, ইন্টারিম বোর্ড তো আর সেটা করতে পারবে না। ইন্টারিম বোর্ড করতে পারবে না, কনস্টিটিউশনের রদবদল কিন্তু ইজেম লাগবে, ইউ ক্যান নট চেঞ্জ ইট, ওই যে এটা তার না, গল্প। সেই ঘুরে ফিরে তো তাই সেই কুমিরের সাতটা বাচ্চা দেখার মতোই অবস্থা হলো। সে তো আবার সেই 15টা ক্লাবের সেই খেলা, যেটা আবাহনী উইংয়ে ছিল ডক্টর ইসমাইল হায়দার মল্লিকদের হাতে ছিল, সেই ক্লাবগুলোই আবার সেই নতুন করে আপনার কি রুলে চলে আসবে, যাদের কাছে ক্লাবের সংখ্যা বেশি। 77 ক্লাবের মধ্যে 15টা যদি এক জায়গায় এরকম ডিসপুটেড থাকার পরেও আবার আদালতের রায়ে বেরিয়ে এসছে। এরকম 3টা-2টা করে ক্লাব আছে যাদের কাছে, তাদেরও তো একটা ওরকম 3টা-4টা করে তো ক্লাবগুলো কিনে তাদের 15টা ক্লাব মানা ধরবেন না, ওখান থেকে হয়তো 3টা লোককে দিতে হবে, বোর্ডে আনতে হবে। সো জিনিসটা কিন্তু যতটা ইজি মনে হয়, অনেকের কাছে 2-3টা করে আছে। আপনার মাসুদের কাছে কয়টা আছে? 5টা, 4টা-5টা। মাসুদের 4টা-5টা থেকে একটা চিন্তা করতে পারে, মাসুদুজ্জামান, হ্যাঁ 4টা-5টা থেকে একটা চিন্তা করতে পারে যে আমরা এখানে আছি। এরকম করে এরকম মাসুদুজ্জামান, আমজাদ, যারা 4টা, 3টা, 2টা এরকম করে রাখছে, একটা তো হবে না, 2টা, যারা জোটবদ্ধ যখন এরা হবে, যে এরাও যখন জোট হবে, যাচ্ছে আমাদের এই 5 জনের মধ্যে আমাদের এখানে আছে 15টা ক্লাব, আমাদের থেকে কিন্তু 3টা বোর্ড সিট দিতে হবে। এই 15টা ক্লাবের অংশীদার আমরা, আমাদের থেকে 2টা বা 3টা সিট দেবে। সো ওই জোটগুলো তো আস্তে আস্তে আপনি নিশ্চয়ই আপনার কাছে খবর আছে যে
ইদানিং খুব প্রভাবশালী একজন মানে ক্লাব কর্ণধার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে, তার পিছনে বিভিন্ন বিভিন্ন লোক দৌড়াদৌড়ি করতেছে। সো মানে ইউ আন্ডারস্ট্যান্ড যে গত বোর্ডে ছিল, ঠিক না? সো ইউ আন্ডারস্ট্যান্ড মানে হাউ ইট রানস, বিকজ যে গত বোর্ডে ছিল তার তো আরেকবার টাইমের বোর্ডে আসার বা সামনে বোর্ডে আসার ইচ্ছা আছে হয়তো বা, মানে গত বোর্ডের একটা বোর্ড ডিরেক্টর, সে হয়তো এখন একটা নতুন নিয়ে ধরতেছে, তোমার কাছে আমার কাছে 2টা আছে, তোমার কাছে 3টা আছে, আমরা দুজন মিলে 5টা, কি হিসাব হইতে পারে? মানে অনেক কিছু হইতে, আমি জাস্ট খালি বলতেছি না, সেটা যদি এটা হয় তাহলে আমরা ধরেই নিচ্ছি যে ক্রিকেট স্ট্রাকচারে যে মানে আমরা শেষের দিকে চলে এসেছি আতিবাজম। আলটিমেটলি এই নির্বাচনটাকে ঘিরে যে নির্বাচনের গাড়িটা আমরা ধারণা করছি যে চলা শুরু হয়ে গেছে, যার প্রথম ধাপটা ছিল প্রিমিয়ার লিগের দলবদল এবং অংশগ্রহণ নিয়ে। এর মধ্যে কি আমিনুল ইসলাম বুলবুলও আমরা জানি যে বাংলাদেশ ঢাকার একটা হোটেলে বসে বসে অনেক কথাই অনেক গণমাধ্যমকে বলছেন এবং উনি আশাবাদী যে মানে একটা সময় হলে হয়তো ওনার হাতে আবার দায়িত্বটা চলে আসতে পারে। এটা কি আসলে বর্তমান প্রেক্ষাপটে ওনার চিন্তাভাবনাটা কি ঠিক মনে হয় যে বাস্তবতা উপযোগী কিনা? উনি তো অস্ট্রেলিয়াও তো ফেরত যাচ্ছেন না, যেখানে উনি মাসখানেক থেকেও এসছেন বাংলাদেশের ক্রিকেটকে মানে যখন খুব তুলকালাম অবস্থা তখন। বুলবুলকে বলবো যে আসলে ওনার যদি বাংলাদেশকে ফিরতে হয় তা ওনার একটা আন্দোলনে যাওয়া উচিত যেখান থেকে উনি সরকারকে পতন ঘটাতে পারবে। এটা তো মানে এক্সট্রিম, মানে এটা এক্সট্রিম না, এটাই বললাম যে সরকার পতন যদি উনি ঘটাতে পারে, ওনার যদি ওই শক্তি ওনার কাছে থাকে, তাহলে উনি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যাওয়ার চিন্তা করতে পারে। এই সরকারের আমলে আমিনুল ইসলাম বুলবুল উইল নট এভার গো টু দ্য বোর্ড, আই ক্যান গ্যারান্টি ইউ দিস। মানে that chapter is chapter is over as far as when this government is in power. আজকে যে আগামীকালকে যদি অন্য কোনো পার্টি আসে এবং আমি ব্যাক করে, আই ওয়ন্ট বি সারপ্রাইজ। ওকে, বাট এই সরকার চলতেছে এবং আমির ইসলাম বুলবুল বোর্ডে গেছে, এইটা একমাত্র আমরা রূপকথা দিয়ে চিন্তা করতে পারবো। এটা শুধুমাত্র বুলবুলের জন্যই প্রযোজ্য না তার বোর্ড যারা আমির ইসলাম বুলবুলের জন্য প্রযোজ্য, তার বোর্ডের সবার জন্য না, আমির ইসলাম বুলবুলের জন্য। ইফতেখার রহমান মিঠু থেকে শুরু করে অন্যদের চান্স থাকতে পারে। আমির ইসলাম বুলবুল ইজ দ্য প্রবলেম। ওকে, ইটস নট বিকজ হি ইজ আ প্রবলেম ফর দ্য হোল ক্রিকেট স্ট্রাকচার। ক্রিকেট কমিউনিটিতে বাংলাদেশের জন্য একটা হি ইজ আ প্রবলেম বিকজ হি হ্যাজ jeopardized বাংলাদেশ রেপুটেশন ইন দ্য আইসিসি। উনি তো দাবি and করেন this যে government is well aware সে কিভাবে কি করছে আইসিসিতে। মানে একটু ধারণা দেওয়া যায় কি না, আইসিসি যে খেলা যে হয় নাই বা কি যে হয় নাই, একটা অবাক ব্যাপার কি, আমি শেষের মিনিটে বলি যে একটা দেশের রাষ্ট্রদূত পর্যায়ে বা মানে আমি একটা হাই কমিশনেই বলি, এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি মানে উচ্চকিত এবং উচ্চকিত বলছে যে জয়শার মানে বুলবুল মানে জয়শাহ আমিন তামিম এইসব বিভিন্ন নামটা বিভিন্ন, কিন্তু ওই রাষ্ট্রদূত কিন্তু আবার বলছেন না যে মানে মানে ওই রাষ্ট্রদূতকে নিজে কোনো কিছু কোট করছেন না, যাদেরকে ফোন দিচ্ছে তাদেরকে তিনি বলছেন যে মানে আমি তোমার থেকে শুনতে এসেছি। না, সেই রাষ্ট্রদূতের ফোনগুলোও যে বুলভাই করাচ্ছেন, মানে যদি আপনি মনে করে থাকেন 2-4 মিলান মেলাতে পারেন, বাট আমি বলতে চাই যে রাষ্ট্রদূত বা কিছু না, এই সরকার বা সরকার প্রধান খুব ভালোভাবে অবগত যে আমিনুল ইসলাম বুলবুলের সময় বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে নাই, বাংলাদেশের রেপুটেশন এখানে নষ্ট হচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট পরাশক্তি ইন্ডিয়ার থেকে দূরে চলে গেছে, যেটা ইন দ্য লং রান বাংলাদেশের জন্য কখনো ভালো কিছু বয়ে আনবে না। এবং এইটা সে জেনেই মানে দিস ওয়াজ মানে দ্যাট ওয়াই ওই যে এত তাড়াতাড়ি সব কিছু সরলো, এবং দ্যাটস ওয়াই মানে উই শুড সে দ্যাট নাথিং সারপ্রাইজ আস লাইক ফিল সিমন্স সেড। যেভাবে শুরু করলাম, আদিবাজে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্ত। তবে একটা ধারণা দেওয়া যায় যে জুন মাসে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বর্তমান যিনি সভাপতি অন্তর্বর্তীকালীন, তিনি হয়তো ভারত সফরে যাবেন, সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসতে পারে, এরকম একটা কথাবার্তা চারদিকে হচ্ছে। আগামী সপ্তাহে যখন আমরা ফিরবো তখন হয়তো বা অনেক কিছু আমরা মানে বলতে পারবো নিশ্চিতভাবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।